নমস্কার। আনকাট রাতের গল্পে আমি আবার অমিতাভ চলে এলাম আপনাদের সঙ্গে। আজকে আনকাট রাতের গল্পে বিশেষভাবে আলোচিত একটি জায়গা, যে জায়গার সঙ্গে জড়িয়ে আছে নানান কাহিনী। যে জায়গাটির কথা আজকে বলবো, সেই জায়গাটি আসলে আমাদের চোখের সামনে আবিষ্কৃত হয়েছিল নতুন করে আজ থেকে কয়েক বছর আগে। একটি ছোট্ট মেয়ে যার নাম মনীষা বাল্মীকি, অত্যাচারের শিকার হতে হয় তাকে উত্তরপ্রদেশের হাতরাস বলে একটি জায়গায়। সেই অত্যাচারের ক্ষত চিহ্ন মুছে গেলেও আমাদের স্মৃতিচিহ্ন মোছেনি। কিন্তু হাতরাস নতুন করে আমাদের স্মৃতিতে জায়গা করে নিয়েছিল। অনেকেই আমরা পথে নেমেছিলাম সেই অল্প বয়সী একটি সন্তান, তার উপর যে নৃশংস অত্যাচার যারা ঘটিয়েছিল তাদের শাস্তির দাবিতে। গত কয়েকদিন আগে আবার খবরের শিরোনামে সেই হাতরাস, অভিযোগ বিস্তর, মৃত্যু একরাশ। এক ভণ্ড বাবা আর তার তৈরি করা তথাকথিত আশ্রমে পুণ্য করতে গিয়ে শতাধিক মানুষের মৃত্যু মিছিল তৈরি হল। আবার সংবাদ শিরোনামে উঠে এলো সেই হাতরাস। কিন্তু আজকে সেই ভণ্ড বাবা কিংবা মনীষা বাল্মীকির অত্যাচারের ঘটনা নয়, তারও অনেক আগে, আজ থেকে প্রায় 140-50 বছর আগে, 140 বছর হবে, সেখানে পদধূলি পড়েছিল আরো এক বঙ্গ সন্তানের। সেই হাতরাসের ইতিহাসটা হয়তো অনেকের অজানা। হ্যাঁ, আজকে আপনাদের সেখানেই ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সামনে বলতে আজকের আনকাট রাতের গল্পে উপস্থিত হয়েছে। তার আগে জানিয়ে রাখি, হাতরাস মূলত যে জায়গাটি, সেটি 4টি বিশেষ কারণের জন্য বিখ্যাত। এক হচ্ছে হাতরাস সিটি, দ্বিতীয় হচ্ছে হাতরাস জংশন, তৃতীয় হাতরাস কেল্লা এবং চতুর্থ এই একই নামে হাতরাস রোড। সালটা 1888। হরিদ্বার থেকে একটি ট্রেনে এসে পৌঁছালেন এক তরুণ সন্ন্যাসী হাতরাস স্টেশনে। ক্ষমা করবেন, বৃন্দাবন থেকে এসে তিনি এখানে নামার উদ্দেশ্য যে এখান থেকে ট্রেন বদল করে তিনি যাবেন হরিদ্বার। দুপুর বেলায় যেহেতু ট্রেন থেকে তিনি নেমেছেন এবং তার হরিদ্বার যাওয়ার ট্রেন যেহেতু অনেক সময় এখনো বাকি, তিনি স্টেশনে আর তার সংলগ্ন অঞ্চলের একটি গাছের ছায়া দেখে তিনি সেখানে বসলেন। একেবারে নির্জন স্টেশন। 2-4 জন যারা নেমেছিলেন তারা নিজেদের বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। সেই তরুণ সন্ন্যাসী সেই স্টেশনে বসে সময় কাটানোর জন্য তার সঙ্গে থাকা ঝোলা থেকে বার করলেন একটি বই, এবং বই পড়তে পড়তে সেই নির্ঝুম দুপুরে নির্জন স্টেশনে গরমে গাছের ছায়ায় বইয়ের মধ্যে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে কখন যে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে তা তিনি টের পাননি। সেই সময় ওই স্টেশনে ঘোরাঘুরি করছিলেন ওই স্টেশনের সহকারী স্টেশন মাস্টার। তার চোখে পড়ল এই অপরূপ সুন্দর
এবং একেবারে তরুণ একজন আকর্ষণীয় সন্ন্যাসী এক মনে বই পড়ে চলেছেন। খানিকটা কৌতূহলের বশবর্তী হয়ে তিনি এগিয়ে এলেন এবং এরকম জায়গায় এরকম একজন সন্ন্যাসীকে, এরকম দীপ্তিমান একজন সন্ন্যাসীকে দেখে তিনি খানিকটা মুগ্ধ, খানিকটা বিস্মিত হলেন। এসে দুই একটা কথাবার্তা শুরু করলেন এবং কথা বলতে বলতে দুজনেই বুঝলেন যে দুজনেই বাঙালি। সব থেকে মজার ব্যাপার, এই সহকারী স্টেশন মাস্টার তিনি কথা বলতে বলতে যেন একটা অমোঘ আকর্ষণ তার প্রতি অনুভব করতে শুরু করলেন। ওইটুকু সময় বুঝতে পারলেন যে কি অসম্ভব জ্ঞান এই মানুষটির মধ্যে। এবং শুধু তাই নয়, সেই মানুষটার কথাবার্তা শুনতে শুনতে মোহিত হতে লাগলেন সেই সহকারী স্টেশন মাস্টার। এরপর মুগ্ধতার সমস্ত সীমানা অতিক্রম করে গেল। তিনি সেই সন্ন্যাসীকে বললেন যে দয়া করে তিনি যেন 2 দিন তার কোয়ার্টারে তিনি থাকেন, তাহলে অনেক কিছু তার জানা হবে। এবং রীতিমতো পীড়াপিড়ি করতে লাগলেন, অনুরোধ তোষামত সব কিছুই। সেই সন্ন্যাসী রাজি হলেন এবং 2 দিন সেই সহকারী স্টেশন মাস্টারের ঘরে তিনি থেকে গেলেন। 3য় দিন যখন তার যাওয়ার সময় হয়েছে, তিনি রওনা দেবেন, প্রস্তুত হচ্ছেন, তখন স্টেশনে যেখানে তিনি এসে বসেছিলেন ট্রেনের অপেক্ষায়, সেখানে সেই সহকারী স্টেশন মাস্টার প্রায় দৌড়াতে এলেন। এসে তার কাছে একেবারে পায়ের কাছে হাঁটু গেড়ে বসে তিনি বললেন যে আপনার সঙ্গে আমাকে নিন, আপনার পথে আমাকে আপনি পথ দেখান। বিস্মিত হলেন সন্ন্যাসী, বললেন সে কি, তুমি তো এখানে চাকুরিরত, তুমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছো। তখন সেই সহকারী স্টেশন মাস্টার বললেন যে এই মুহূর্তেই আমি আমার পদত্যাগপত্র অফিসে জমা দিয়ে এসেছি, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। সন্ন্যাসী আরো অবাক হলেন এবং বললেন যে মাধুকরী বৃত্তি তুমি কি অবলম্বন করতে পারবে? এই যে অনেক কঠিন পথ, এ পথে যারা যান সে পথ সহজ পথ নয়। সব কিছুতেই নাছোড়বান্দা তখন সেই সহকারী স্টেশন মাস্টার। মাধুকরী বৃত্তির কথা শুনে তিনি স্টেশনের যে কুলি বা একেবারে গরিব সম্প্রদায়ের কিছু মানুষ যারা ট্রেন ধরার জন্য বসেছিলেন, তাদের কাছে গিয়ে ভিক্ষে করে এনে সেই ভিক্ষা পাত্র তুলে দিলেন সেই তরুণ সন্ন্যাসীর কাছে। এবং তাতে সন্তুষ্ট হলেন সেই তরুণ সন্ন্যাসী। বললেন ঠিক আছে, আমি আজ পর্যন্ত দীক্ষা দেইনি, কিন্তু তুমি আমার সঙ্গে যেতে পারো। মাধুকরী বৃত্তির মধ্যে দিয়ে নিজের প্রথম পরীক্ষায় পাশ করলেন সেই সহকারী স্টেশন মাস্টার। এবার নিজেও অনুসরণ করলেন সেই তরুণ সন্ন্যাসীর পথ। কিন্তু এতটাই কষ্টের পথ ছিল যে ঋষিকেশ পর্যন্ত পৌঁছে যাওয়ার পর তিনি আর পারলেন না, অসুস্থ হয়ে পড়লেন। তখন বরানগর আশ্রমে তাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন সেই তরুণ সন্ন্যাসী। এবং সেখানে সেই তরুণ সন্ন্যাসী ফিরে আসার পর পরমহংস রামকৃষ্ণ মন্ত্রে তাকে দীক্ষিত করলেন সেই তরুণ সন্ন্যাসী। সহকারী স্টেশন মাস্টারের নাম দীক্ষা নেওয়ার পর হলো অন্য কিছু। আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমি কোন তরুণ সন্ন্যাসীর কথা বলতে চেয়েছি বা বলছি। হ্যাঁ,
তিনি তখনও স্বামী বিবেকানন্দ হননি, তখনও তিনি নরেন্দ্রনাথ দত্ত। এবং ভারত বর্ষ জুড়ে পরিব্রাজকের মতো তিনি খুঁজে বেড়াচ্ছেন, নানা মানুষের থেকে জ্ঞান অর্জন করছেন, ঈশ্বর আর তার অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছেন। এবং যাকে তিনি অর্থাৎ স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, সেই প্রথম দীক্ষা দিয়েছিলেন রামকৃষ্ণ মন্ত্রে, সেই হাতরা স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আর কেউ নন, তিনি শরৎচন্দ্র গুপ্ত, যিনি পরবর্তীকালে স্বামী সদানন্দ নামে পরিচিতি পান। যদিও বেলুর মঠ কিংবা বরানগর আশ্রমে যারা ছিলেন তারা তাকে গুপ্ত মহারাজ বলেই বেশি ডাকতেন। এই গুপ্ত মহারাজ বা স্বামী সদানন্দ ছিলেন প্রথম দীক্ষিত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের। এবং যখন কলকাতা শহরে প্লেগ মহামারীর আকার ধারণ করে, তখন মানব সেবায় স্বামী বিবেকানন্দের নির্দেশে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সেই ভয়ঙ্কর মহামারী থেকে মানুষকে বাঁচানোর জন্য। কলকাতা শহর আর শহরের ইতিহাস তার এই অসাধারণ ভূমিকার জন্য কখনোই তাকে ভুলবে না। পরবর্তীকালে তিনি বাগবাজারে ভগিনী নিবেদিতার যে বাড়ি, স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণের পর তিনি সারা ভারতবর্ষ নিবেদিতার সঙ্গে ঘুরে বেরিয়েছেন এবং বাগবাজারের সেই ভগিনী নিবেদিতার বাড়িতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারপর থেকে তিনি কাটিয়েছেন। 11ই ফেব্রুয়ারি 1911 সালে যে পথ ধরেছিলেন নরেন্দ্রনাথ দত্তের অর্থাৎ স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে, সেই পথ চলা শেষ করলেন তিনি বাগবাজারের ভগিনী নিবেদিতার বাড়িতে ডায়াবেটিস এবং হাঁপানি রোগে আক্রান্ত। হাতরাস যখন বারবার খবরের শিরোনামে চলে আসে, মনীষা বাল্মীকি হোক বা কয়েকদিন আগে যে ভণ্ড বাবার আশ্রমে শতাধিক মানুষের মৃত্যুর মতো অত্যন্ত দুঃখের যে ঘটনা, কিন্তু সেই ঘটনা প্রবাহের মধ্যেও আড়াল থেকে যায় শরৎচন্দ্র গুপ্ত থেকে সদানন্দ হয়ে ওঠা গুপ্ত মহারাজের এই ঘটনা, কিংবা নরেন্দ্রনাথ দত্তের ভারতবর্ষ জুড়ে পরিব্রাজকের মতো ঘুরে বেড়ানোর মাঝখানে হাতরাসে কাটিয়ে দেয়া সেই 3টে বা 2টো দিন আর রাত্রির কথা। আজকের প্রজন্ম হয়তো অনেকেই জানেন না, তাই মনে হলো এরকম একটি ঘটনা যা হাতরাসকে কেন্দ্র করে রয়েছে, স্বামী বিবেকানন্দের, স্বামীজির আর সদানন্দ মহারাজের। তাই আজকের আনকাট রাতের গল্পে সেই ঘটনাটাই তুলে ধরলাম, যাতে আজকের প্রজন্ম, তাদের কাছে হাতরাস শুধু নৃশংসতার, দুঃখের নয়, স্মৃতির স্মরণীতে আরও একটা সুমধুর স্মৃতি হিসেবে থেকে যায়। আজকের মতো আনকাট রাতের গল্প এখানেই শেষ করছি আমি অমিতাভ। আগামী পর্বে আবার কিছু অজানা নিয়ে আপনাদের সঙ্গে আনকাট রাতের গল্প নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।